আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছো, তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নতুন একটি বই তোমরা হাতে পেয়েছো, বা যারা পাও নাই অলরেডি দেখছো আমাদের সাথে, তাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর জন্য প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। বলো কি প্রথম অধ্যায়ের নাম কি? ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। ঔপনিবেশিক যুগ ও কি বাংলার স্বাধীনতা সংগ্রাম। ঔপনিবেশিক কথাটা নতুন তোমাদের জন্য, তাই না? সো এই নতুন কথাটাই আজকে আমরা দেখব। এই ওয়ার্ডটার সাথে তোমরা আগে থেকে পরিচিত না, আজকে ফার্স্ট টাইম তোমরা শিখলা ঔপনিবেশিক এই কথাটা বা এই ওয়ার্ডটা। সো ঔপনিবেশিক কী সেটা আমরা শিখব। তো চলো আমরা প্রথমে তোমাদের কাছে যেই বইয়ের পেজ প্রোভাইড করা হয়েছে সেই পেজে সবাই নজর রাখো, যেই লাইনটার নিচে দাগ দিতে বলবো সেই লাইনটা দাগ দিবা। সো খেয়াল করো সবাই, বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। তাহলে বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন কেন ছিল? ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। কেন ছিল? ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। কেন ছিল? সো বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ছিল ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন কলে কৌশলে ছল ছাতুরিতে অনেক ধরনের অন্যায় বাংলার মানুষের সাথে করে রাষ্ট্র ক্ষমতায় দখল করে নেয়। ইউরোপীয় বণিক বুঝতো, বণিক মানে কি? ব্যবসায়ী সম্প্রদায়। ইউরোপ মানে আমরা বুঝাইতেছি ইংল্যান্ড, নেদারল্যান্ড, তারপর হচ্ছে তোমার পর্তুগাল, ইউরোপের যেই রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো থেকে। তো এখন খেয়াল করো, এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। তাইলে কারা প্রতিযোগিতায় এগিয়ে যায়? অনেকে তো ইউরোপীয় আসছিল, কারা এগিয়ে যায়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরাই একমাত্র খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। খেয়াল করো, 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। তার মানে 1757 সালে ওই যে পলাশী প্রান্তরের যুদ্ধের মাধ্যমে বাংলার শেষ নবাব, বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব কে বলো তো? নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ক্ষমতা দখল করে কারা নেয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কারা নেয়? সো আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে জানতে হবে। তারা বাংলাদেশের তথা বাংলা অঞ্চলের, বাংলা, বিহার, উড়িষ্যার জন্য তারা হচ্ছে বলো কি বিরোধী শক্তি। তাদের ব্যাপারটা আমাদের জানতে হবে। তারা কিভাবে এত শক্তিশালী হইল যে এই দেশে আসছিল? কেন এই দেশে আসছিল? জাস্ট অনলি ব্যবসা করার জন্য, কিন্তু তারা কি করে ফেললো? রাষ্ট্র ক্ষমতাই দখল করে ফেললো। তো কীভাবে সেটা আমাদের বুঝতে হবে। সো এখন আমরা দেখি, খেয়াল করো, বাংলায় ইংরেজদের শাসন চলে 1747 সাল পর্যন্ত। কত সাল পর্যন্ত? ইংরেজদের শাসন চলে 1947 পর্যন্ত। কত সাল পর্যন্ত? তার মানে 1757, 1947, প্রায় 200 বছর বাংলা শাসন করে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা আর কি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আবার ওই অন্য জায়গায় কনভার্ট হয়ে যায়, সেটা আমরা দেখাবো। 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত তাকে আমরা ঔপনিবেশিক শাসন বলি। এখন এটা ঔপনিবেশিক শাসনের সংজ্ঞা না, এটা আমরা আরও সুন্দরভাবে বুঝিয়ে দিব। তুমি যদি ওইটা বলো সংজ্ঞা, যদি তোমাকে চায় ঔপনিবেশিক শাসন কাকে বলে, সেটার সংজ্ঞা এটা না যে 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি না, এটা সংজ্ঞা না। কিন্তু মনে রাখো, যেই শাসনটা তারা চালাইছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা হচ্ছে ঔপনিবেশিক শাসন। সেটা কাকে বলে আমরা নিচে পার্টে শিখব। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলে। তার মানে এই যে একটা যুগ গেছে 200 বছরের, এই যুগটাকে ঔপনিবেশিক যুগ বলে। কথা বুঝাইতে পারছি? এবার আমরা দেখি বাংলায় ঔপনিবেশিক শাসন, এইখানে আমরা ঔপনিবেশিক সংজ্ঞাটা পাবো। কথা বুঝাইতে পারছি? আমি আপনাদেরকে কোনো ছাড় দিব না, আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, নেক্সট ডে আমি এই সংজ্ঞাগুলো পাই টু পাই সবার কাছ থেকে আদায় করে নিব, এই তথ্যগুলো পাই টু পাই সবার কাছ থেকে আদায় করে নিব। আমি আপনাদেরকে পড়ায় দিচ্ছি মানে এইটা না যে আপনারা কালকে হাঁ করে বসে থাকবেন, পড়া দিতে পারবেন না।
আপনি পড়া দিবেন, না হয় আপনার গার্জিয়ান সেটার জন্য জবাবদিহি করবে। সো খেয়াল করেন, ঔপনিবেশিকরণ, আবার বলতেছি, ঔপনিবেশিকরণ একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশের নিজের দখলে আনে। দখলকৃত দেশটি দখলদারি দেশের ঔপনিবেশে পরিণত হয়। এইটা একটা সংজ্ঞার মধ্যে দাঁড় করানো যায়। ঔপনিবেশ একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? অর্থনৈতিক মানে কি? অর্থনৈতিক মানে কি? তাদের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা, তাদের অর্থ ব্যবসা বাণিজ্যকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে দখল করে নেয়। ওই দেশের কোনো উন্নতি করা তাদের ইচ্ছা না, তাদের ইচ্ছা নিজেদের উন্নতি করা। কি ইচ্ছা? তাদের ইচ্ছা কি? নিজেদের অর্থনৈতিক ও তাদের ইচ্ছা হচ্ছে নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা। সেটার জন্য সে আরেকটা দেশে ব্যবসা করতে এসে সেই দেশ দখল করে নেয়। এখন দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। যে দখলকৃত দেশটা আছে সেটা দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। বাংলায় প্রায় 200 বছর এমনভাবে ইংরেজি ঔপনিবেশিক শাসনকাল ছিল। 1757 সালে পলাশী যুদ্ধের বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়। তাহলে এই শাসন কখন শুরু হয়? 1757 সালে। কখন? কার মাধ্যমে? পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে। নানা সংগ্রাম, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে এটা শেষ হয়। কিভাবে এই ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময় বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে নেওয়া দরকার। আসো এবার আমরা আমাদের যে পাঠটা পাইছি সেটা হচ্ছে বাংলার রাজনৈতিক পটভূমি, ঔপনিবেশিক শাসন পূর্বকাল। আসো আমরা একটু দেখি, নজর দিই। প্রাচীনকাল থেকেই বাংলা অঞ্চলের মানব বসতির কথা জানা যায়। এই অঞ্চলটি বরাবরই ছিল ধন সম্পদে পূর্ণ একটি এলাকা। মানে প্রাচীনকাল, কোন কালে বাংলায় জনবসতি ছিল? প্রাচীনকালে। এই অঞ্চলটি বরাবরই ছিল ধনসম্পদে পূর্ণ একটি এলাকা। ফলে ইংরেজ আগমনের অনেক আগ থেকেই এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষের আগমন ঘটতো। মানে ইংরেজরা আসার আগেই এই জায়গায় বাংলা অঞ্চলে অনেক মানুষ আসছে। সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। সো এটা একটা এমসিকিউ আকার আসতে পারে যে ইউরোপ বণিকদের বাংলায় আসার বা আগমনের মূল লক্ষ্য কী ছিল, মূল কারণ কী ছিল? বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। তাহলে কখন আর্যরা বাংলায় প্রবেশ করেছিল? আর্য ভাষাভাষী জনগোষ্ঠী কখন বাংলায় প্রবেশ করেছিল? খ্রিস্টপূর্ব যুগে। খেয়াল করো, ইতিহাসটা খুব ভালোভাবে বুঝতে হবে। খ্রিস্টপূর্ব 3য় শতকে। বলো কি? খ্রিস্টপূর্ব মানে তো বুঝো, খ্রিস্টপূর্ব মানে কি? হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সালগুলো। খ্রিস্টপূর্ব 3য় শতকে। কোন শতকে? 3য় শতকে বাংলার উত্তরাংশ দখল করে ভারতের মৌর্য সম্রাট অশোক। তাইলে এখানে প্রশ্ন আসবে, মৌর্য সম্রাট অশোক কখন বাংলার উত্তরাংশ দখল করে বা কোন অংশ দখল করে? তারপরে খেয়াল করো, সে সময় পুণ্ড্রনগর, পুণ্ড্রবর্ধন ভুক্তি হয় মৌর্যদের প্রদেশ। তাহলে মৌর্যদের প্রদেশের নাম সে সময় কি ছিল? পুণ্ড্রনগর। কি ছিল? পুণ্ড্রনগর। মৌর্যদের বলো প্রদেশ কি ছিল? পুণ্ড্রনগর। প্রশ্ন আসবে মৌর্যদের প্রদেশ কোনটা ছিল? পুণ্ড্রনগর। কোনটা ছিল? পুণ্ড্রনগর। মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। বলো জাদিদ, কি সাম্রাজ্য? তাইলে আমরা আসি, প্রথমে হচ্ছে কি? প্রথমে হচ্ছে মৌর্য। মৌর্যর পরে কারা আসে? মৌর্যর পরে আসে গুপ্তরা। মৌর্যর পরে কারা আসে? 4 শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে। 4 শতকে, ঠিক আছে? কোন শতকে? 4 শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। গুপ্তদের পতনের পর 7ম শতকে, কোন শতকে? 7ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাহলে প্রথম বাঙালি শাসককে বাংলার বুকে? এর আগে যারা ছিল কেউই কিন্তু বাঙালি না, কেউই বাংলা ভাষায় কথা বলতো না। মৌর্যরা ছিল, গুপ্তরা ছিল, তারপরে কারা আসলো? বাঙালিরা আসলো। এবং বাঙালিদের মধ্যে কে প্রথম বাঙালি শাসক? হচ্ছে শশাঙ্ক। কে? একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। দেখো এরপরে কি বলছে, তার মৃত্যুর পর 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে। শশাঙ্কের মৃত্যুর পর কি হয়?
এই শশাঙ্কের এই সপ্তম শতকে যে শশাঙ্ক আসলো, তার মৃত্যুর পর কত বছর, তার মৃত্যুর পর কত বছর, 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে। অর্থাৎ সবাই কি করতে থাকলো, সবাই মনে করো যে নিজেরা রাজা দাবি করা শুরু করলো, নিজেরা নবাব দাবি করা শুরু করলো, এটা করা শুরু করলো, সেটা করা শুরু করলো, একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল। এর আক্রমণ করে সে, তার আক্রমণ করে, কোনো ধরনের শৃঙ্খলা নাই। সো যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাৎস্যন্যায় যুগ। প্রশ্ন কিন্তু এটা আসবে, মাৎস্যন্যায় যুগ কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, কতে আসবে। এরপর বলছে, এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 8 শতকের মাঝ পর্বে, প্রায় 400 বছর। কত বছর, 400, 1-2 বছর না, 400 বছর বাংলাকে শাসন করেন বাঙালি পাল রাজারা। কারা? তার মানে পাল রাজারা কত বছর বাংলা শাসন করেন, কত বছর, কত বছর, দেখো পালদের পতনের পর 11 শতকের শেষ দিকে আরব বিদেশি শাসকের অধীনে চলে যায় বাংলা। এই 400 বছরের পর আরবদের কাছে আবার চলে যায় বাংলা। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেয়। তার মানে পালদের পরে কে আসে, দেখো সর্বপ্রথম বাংলায় এই সাম্রাজ্য স্থাপন করে কারা, মৌর্য, তারপর গুপ্ত, তারপর শশাঙ্ক, এরপর অরাজকতা চলতে থাকে, তারপর পাল 400 বছর, তারপর সেন। এখন আসো সেনদের কথা বলি। সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। সেনদের পতন ঘটে কার হাতে, তিনি রাজা লক্ষণ সেনকে, কাকে, লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন। এই প্রথম বাংলায় মুসলমান শাসন আসলো। তার আগে যারা শাসন করছে কেউই মুসলিম ছিল না, কেউ হয়তো বৌদ্ধ, কেউ হয়তো খ্রিস্টান, কেউ হয়তো সনাতনী ধর্মাবলম্বী ছিল, কিন্তু কেউই মুসলিম ছিল না। তো এই প্রথম কখন বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়, যখন লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসক, কে বলতো, সেনাপতি তুর্কি থেকে আসছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এরপরে বলছে সে বেশি দিন করতে পারে না। 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলায় কিছু অংশ বখতিয়ার খলজির দখলে ছিল। তারপর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। এবার আসো এই সময়ের মধ্যে বাংলায় 3 অংশে দিল্লি সালতানাতের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। মূলত বাংলা চলতে হচ্ছে দিল্লির ইশারায়, দিল্লির সালতানাতের অধীনে। সেখান থেকে দিল্লির সালতানাতের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বাংলায়। এই বিভাগগুলো বাংলায়, উত্তর বাংলায় লৌহনীতি, পশ্চিম বাংলায় সাতগাঁও এবং পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত। নামগুলো শোনা লাগতেছে, ইতিহাস কিন্তু খুব সুন্দর। 1338 সালে সোনারগাঁওয়ের শাসককর্তা ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করে। খুবই গুরুত্বপূর্ণ, কবে বাংলা স্বাধীনতা ঘোষণা করা হয় দিল্লিদের বিরুদ্ধে, 1338 সালে সোনারগাঁওয়ের শাসককর্তা কে করেন এই ঘোষণা, ফখরুদ্দিন মোবারক শাহ। তিনি দিল্লির বিরুদ্ধে কি ঘোষণা করেন, যে না, আমরা দিল্লির সালতানাত মানি না, আমরা নিজেরাই স্বাধীন, নিজেরাই নিজেদের মতো চলবো। সেটা কে করে, সেটা করে হচ্ছে পূর্ব বাংলার সোনারগাঁওয়ের শাসক মুহাম্মদ শাহ, দিল্লির ফখরুদ্দিন মোহাম্মদ শাহ। এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তাহলে এইভাবে বাংলায় সুলতানি যুগের সূচনা আসছে। তবে সমগ্র বাংলায় এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলায় প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন। ইলিয়াস শাহ শাহী বাংলা বা শাহী বাঙালিয়ান উপাধি ধারণ করেন। ইলিয়াস শাহের উপাধিগুলো মুখস্থ করতে হবে। ইলিয়াস শাহের 2টা উপাধি আছে, সেটা মুখস্থ করতে হবে। তারপরে দেখো, স্বাধীন সুলতানি আমলের উপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং স্বাধীন বাংলার, দেখো তাহলে আমরা একটা কাজ করি, আমরা 1 আর 2 পৃষ্ঠা এই পর্যন্ত পড়ি, আলাউদ্দিন হোসেন শাহ পর্যন্ত আজকে পড়ি, ঠিক আছে? এবং এইখান থেকে দেখো অনেক ইনফরমেশন পাইছি, প্রায় 20-25টা ইনফরমেশন আমরা লেখার মতো পাইছি। তোমাদের নেক্সট ক্লাসে কাজ হবে 20-25টা এমসিকিউ না, এক কথার উত্তর, সেগুলো তোমরা তৈরি করে সুন্দর করে লিখে আমাকে নেক্সট ক্লাসে সাবমিট করবা।
ঠিক আছে? তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।